শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এ কি বলছো তুমি প্রফুল্ল? যা বলছো সে কথার মানে জানো? বারে, আমি কি কচি খুকি নাকি যে কথার মানে জানবো না? না জেনে বুঝে কি বলছি? সত্যি কি হতে পারে সে খেয়াল তোমার আছে? থাক, তোমাকে আর পড়াতে বসতে হবে না আমায়, আমি এখন সব বুঝি। বুঝলে মশাই? না, ছেলে মানুষই আর তোমার গেল না প্রফুল্ল। বাবা মা না হয় বুঝতে পারছেন না, কিন্তু তুমি হাসি পাচ্ছে তো? কিন্তু এই ঘটনাটা যে কি বিপদ ডেকে আনতে পারে সে কথা কি তোমার মাথায় ঢুকছে না? আচ্ছা, তুমি কি একে পুতুল খেলা ভাবছো নাকি? হ্যাঁ, এই এতক্ষণে একটা মনের মতো কথা তুমি বলেছ, জানো তো? এই দাও না গো, দাও না, একটা ছোট্ট পুতুল এনে দাও না আমাকে। আমি আমি সারাদিন না ও তাকে নিয়ে খেলবো, সাজাবো, বোঝাবো, তাকে নিজের কাছে একদম নিজের মনের মতো করে রেখে দেবো। দাও না গো, দাও না একটা পুতুল। যত সব। এই না না, উঠবে না। লক্ষ্মীটি, আমার একটা কথা শোনো। কি? দেখো, কোনোদিন তো আমি তোমার কাছে সেভাবে কিছু চাইনি। আজ আমি একটা জিনিস চাই, একটাই তো জিনিস চাইছি, সেটাও তুমি দেবে না? প্রফুল্ল, লক্ষ্মীটি, আমি যে বড় আশা নিয়ে বসে আছি গো। কিন্তু নিজে হাতে কি করে তোমার সর্বনাশ করি বলো তো? এখনো আমি অতটাও পিশাচ হইনি যে। বালাই ষাট, কে তোমাকে পিশাচ বলে শুনি? প্রফুল্ল, আমি শোনো, তুমি হলে গিয়ে এই সংসারের রাজা। যে পুরুষের এমন রূপ, সে আবার পিশাচ কি গো? হ্যাঁ, শোনো প্রফুল্ল, আমি বলি কি, আর একটাও কথা তুমি বলবে না। এবার যা বলার আমি বলবো, আর তুমি লক্ষ্মী ছেলের মতো ঠিক সেটাই করবে, ঠিক আছে? কি আর বলবো, দেখো যা ভালো বোঝো। বাবা, কাল সকাল থেকে আমার কত কাজ। আমার কি হ্যাপা কম নাকি? মায়ের তো কত বয়স হয়েছে বলো, এবার তো আমাকেই সবটা দেখতে হবে, তাই না? হরি হরি, জয় রাধা মাধব, জয় হরি। অবোধ, একেবারে অবোধ। শুনছেন নিরুপমা দেবীর গল্প প্রত্যাখ্যান। তারাচরণকে লোকজন স্ত্রৈণও বলে না ঠিকই, তবে স্ত্রী প্রফুল্লকে সে যতটা ভালোবাসে, এ তল্লাটের আর কোনো স্বামী তার স্ত্রীকে অতখানি ভালোবাসতে পারে না। অবশ্য পারা সম্ভবও নয়। গোপীবল্লভপুরের তারাচরণ চাটুর্যের মতো মানুষ সত্যিই বিরল। তারাচরণদের ব্যবসায়ী পরিবার, জমি জমা, টাকা কড়ি ইত্যাদি বড় কম নেই তাদের। সংসারে সুখ শান্তিটাও যথেষ্ট আছে। মাথার উপর এখনো বাবা মা আছেন, সব মিলিয়ে বেশ ভরাট একটা সংসার। কিন্তু এত সুখের মধ্যেও ছোট একটা কাঁটা যেন রোজই খচখচ করে। সংসারে সব থেকেও অনেক কিছুই নেই, আর তাই তারাচরণের মা বাবা আড়ালে দীর্ঘশ্বাস ফেলেন। প্রফুল্ল জানে শ্বশুর শাশুড়ি তাকে দুঃখ দিতে চান না, কিন্তু সে নিজেও যে এই সংসারের চাহিদাটা বুঝতে পারে না এমনটা তো নয়। এই বিরাট কারবার, এত সম্পত্তি, এত জমি জায়গা, এসবের উত্তরাধিকার কই? এই চাটুর্যে বংশকে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু দিয়ে ভরিয়ে দিতে পারলেও কোনো সন্তান দিতে পারেনি প্রফুল্ল। আর এই অপূর্ণতার ক্ষেতটা তার মতো করে আর কে বোঝে? তাই তারাচরণের আরও একটা বিয়ের সম্ভাবনা নিয়ে গ্রামের পড়শিরা যখন লুকিয়ে কানাকানি শুরু করে দিল, এই প্রফুল্লই সেই কথাটাকে তাদের রান্নাঘরে টেনে এনেছিল। সেদিনের কথা
বেশ মনে পড়ে তার। পুকুরে স্নান সেরে জল নিয়ে তুলসীতলায় প্রণাম করে বাড়িতে তখন ঢুকতে যাবে সে, এমন সময় দরজার গোড়ায় ঘোষগিন্নি আর বারিক গিন্নির সঙ্গে দেখা। নিজেদের মধ্যে কিছু একটা কানাকানি করছিল তারা। হঠাৎ প্রফুল্লকে দেখেই কথাটা চাপা দিয়ে কুশল পর্ব সেরে কোনো রকমে পাশ কাটাতে পারলে তারা যেন তখন বাঁচে। তবে প্রফুল্লর আর কিছুই বুঝতে বাকি থাকেনি। কলসিটা কাঁখে নিয়েই রান্নাঘরে এসে দাঁড়ালো প্রফুল্ল। শাশুড়িমা তখন কর্তামশাইয়ের রান্নাটা চাপিয়েছেন। কড়ায় ছ্যাঁকছকনি থামতেই প্রফুল্ল বলল, মা, হ্যাঁ, তোমার কাছে একটা অনুমতি নিতে এলাম মা। কিসের অনুমতি বৌমা? শোনো না মা, বলছি কি, তোমার ছেলের আবার একটা বিয়ে দাও না। কি? ঘরে একটা ফুটফুটে ছেলে আসুক। হ্যাঁ, আমি তো আর কিছুই দিতে পারলাম না তাকে। ও কি মা, এসব কি বলছো তুমি? কিছু দিতে পারোনি মানে? বৌমা, এই সংসারটাকে তুমি তো বুক দিয়ে আগলে রেখেছো মা। না মা, আমি বলছি শোনো। দেখো বৌমা, আমার খোকার যা কিছু আয় পয় সে তো সবই তোমার গুণে। তুমি হলে এই সংসারের লক্ষ্মী। ছিমাছি, এমন করে কেঁদো না মা। এই সংসারে কোনো অবলম্বন তো আমি দিতে পারিনি মা। আজ এত দিন হয়ে গেল, কই তোমরা তো নাতি নাতনি মুখ দেখতে পেলে না মা। বৌমা, বিষয় সম্পত্তি, ব্যবসা, জমি জায়গা এসব কে দেখবে মা? কে দেখবে? আর কদিন বাদে তো ওরও জীবনের ওপর বিরক্তি আসবে। আর তাছাড়া আমাকেও তো কেউ মা বলে ডাকলো না মা। মা ডাকটা না শুনেই মরে যাব, এমন পোড়া কপাল আমার। কি করবে বলো বৌমা? সবার কপালে তো ভগবান সবকিছু লেখেন না। সবার কি আর সব সুখ সয় বৌমা? ঈশ্বরের ইচ্ছে না হলে মানুষের আর কি বা করার আছে বলো? আছে মা, আছে। মানুষকে এত ঠুঁটো করে রাখেননি ভগবান। বরং আমি বলি কি, তোমার ছেলের জন্য আরেকটা বউ নিয়ে এসো না মা। হ্যাঁ না মা, ভেবে দেখো, সেই বউয়ের কোলে তোমাদের একটা নাতি এলে কেমন হবে? হ্যাঁ মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ আমি বলছি। আমার নিজের বোন থাকলে আমি এক্ষুনি তাকে এবারের বউ করে আনতাম মা, কিন্তু আমার তো আর বোন নেই। তা যাকে তো তোমরা আর অমত করো না মা, অন্তত অন্তত আমার মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, তোমাকে আর কি বলি বৌমা, আমার সতীলক্ষ্মী বউ তুমি। কদিন আগেই তোমার শ্বশুর মশাইও এমনই একটা কথা। তাহলে আমি মেয়ে দেখি মা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, মেয়ে দেখি বললেই তো আর হয় না মা, খোকার মতো নিতে হবে। সে কি আর সহজে মানবে মা? কোনো সত্যি শ্বশুর শাশুড়ির মত আছে জানতে পেরে স্বামী তারাচরণের মতি ফেরাতে উঠে পড়ে লেগেছে প্রফুল্ল। অবশেষে অনেক চেষ্টা, আদর আবদার আর অনেক অভিমানের পরে এই সবে গত রাতে একটু নিমরাজি হয়েছে তারাচরণ। কিন্তু তার যুক্তিটাকেও একেবারে ফেলে দিতে পারেনি প্রফুল্ল। তারাচরণের প্রশ্ন হলো, নতুন বউ ঘরে এলে প্রফুল্লর স্থান কোথায় হবে? যে কোনো স্ত্রী এই প্রশ্নের সামনে শিউরে উঠবে, কিন্তু নিজের মন আর স্বামীর ভালোবাসার প্রতি একটু বেশি আস্থা রাখে প্রফুল্ল। তারাচরণের ভয়টা হেসে উড়িয়ে দেয় সে। কি যে বলো না, তার ঠিক নেই।
আমার আবার ভয়টা কিসের শুনি? একটা ছোট বোনই তো আসবে, কোনো শত্রুর তো আর আসছে না এ বাড়িতে, তা তাকে আমি হিংসে করতে যাব কেন? কল্যাণী মেয়েটি প্রফুল্লর বাপের বাড়ির পাড়াতেই থাকে। তার বাবা অনেকদিন আগেই মারা গেছে। বিধবা মা অতি কষ্টে বেতের ঝুড়ি বুনে মেয়েকে মানুষ করেছে। একটা চালাঘর বাদ দিয়ে কল্যাণীর আর কিছুই নেই, তবে হ্যাঁ, রূপ আছে বটে তার। গরিব ঘরে সেটাই যা সম্বল। সেই সম্বলের জোরেই চেলি মালা আর মুকুট পরে চাটুজ্জে বাড়ির দরজায় এসে দাঁড়ায় কল্যাণী। এ বিয়েটা আমাদের নয়, তাই বিশেষ কোনো রঙ্গরস কিংবা আনন্দ হইচই কিছুই হলো না। তবু এক মুখ হাসি নিয়ে দুর্গা ঠাকুরের মতো এক মাথা সিঁদুর পরে বরণডালা হাতে নিয়ে এগিয়ে এলো প্রফুল্ল। তারাচরণের মা কিন্তু বড় বৌমার মতো এতখানি হাসতে পারলেন না। অনেক চেষ্টা করেও চোখের জলটা তার বেরিয়েই এলো। তার অমন লক্ষ্মী প্রতিমার মতো বড় বৌমা আজ তার মনে যে কি আগুন জ্বলছে সে কথা কি আর তিনি নিজে বুঝতে পারছেন না। গরিবের মেয়ে কল্যাণীর গায়ে এদিকে একটাও গয়না নেই। নিজের গা থেকে গয়না খুলে তাকে একটা একটা করে পরিয়ে দিতে লাগলো প্রফুল্ল। ঘোষকিন্নি আর রায়গিন্নিদের চোখ একেবারে কপালে উঠল। ও মা গো, সত্যি কলিকাল। কোনো মেয়ে মানুষ কি সতীনকে এমন করে সাজিয়ে দিতে পারে? আচ্ছা, ওকে এমন সতীন সতীন করে বলছেন কেন বলুন তো? হ্যাঁ, কল্যাণী কিন্তু মোটেও আমার সতীন নয়, ও আমার ছোট্ট বোন। বাহ, এই কান পাশাটা তোকে কি দারুণ মানিয়েছে রে বোন। দেখি দেখি তোর হাতটা দেখি। ধুত্রি, যত সব। ও বাবা, তারা ও খোকা, খোকা যাসনি বাবা, বরণটা একটু করে নিতে দে। একটু দাঁড়া, চলে গেলে যে অমঙ্গল হবে বাবা। ওরে ওরে ও খোকা, থাক থাক মা, তোমার মতো মা যার আছে তার কোনো অমঙ্গল হবে না, তুমি ভয় পেও না মা। আয় বোন, আয় ভেতরে আয়। ওগো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন, শাঁখ বাজাও না। আয় বোন, আয় আয় আয়, মাকে প্রণাম কর কল্যাণী। থাক মা থাক, জন্মষ্টি হও মা। এখন কোল আলো করে মানিক আসুক, এই আশীর্বাদ করো দিদি। হ্যাঁ দিদি। ওই জন্যই তো এত কিছু, নইলে তোমার ঘরে এমন লক্ষ্মী ঠাকুর থাকতে আবার নতুন করে। সেই আশীর্বাদই করো তোমরা। আমার বড় বৌমার আশা যেন পূরণ হয়। বিয়ের সমস্ত আচার একে একে সারা হলো। নমনম করে বৌভাত গোছেরও একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠান অবশ্য নামেই, নিদেন পক্ষে আত্মীয় আর পড়শি যাদের না ডাকলেই নয় তারাই শুধু এসেছিল। ছলো ছলো চোখে প্রফুল্লর দিকে তাকিয়ে তারা কাকে যে আশীর্বাদ জানিয়ে গেল কে জানে। তাতে অবশ্য প্রফুল্লর কিছু যায় আসে না, হাসি মুখে সকলকে আপ্যায়ন খাতির যত্ন করল সে। রাত একটু গভীর হলে কল্যাণীর হাত ধরে তারাচরণের ঘরের দিকে চলল প্রফুল্ল। তারাচরণ তখন কি যেন একটা বই পড়ছিল। প্রফুল্লর পায়ের আওয়াজ পেয়ে আরো বেশি করে সেই বইয়ের পাতায় ডুবে গেল সে। প্রফুল্ল যে কি বলতে আসছে তার বুঝতে বাকি নেই তারাচরণের। কল্যাণীর হাত ধরে গলা খাঁখারি দিয়ে ঘরে এসে ঢুকলো প্রফুল্ল। বলল, এই যে মশাই, মুখ তোলো তো দেখি। কি হলো, তাকাও। কি বলবে ওখান থেকেই বলো, শুনতে পাচ্ছি। বাবা, এত ভয়? তাকেই দেখো না। আরে তোমার জন্য খারাপ কিছু আনিনি গো। আমার কাজ আছে, সরব নিচে যাও। আচ্ছা থাক থাক থাক। দিদি, তোমার আর পালিয়ে কাজ নেই। যাকে এত ভয় পাচ্ছ সেই না হয় ও ঘরে যাক। কল্যাণী, তুই যা রে, অন্য ঠাকুরজির ঘরে শুতে যা।
বলবি আমি পাঠালুম, কেমন? আচ্ছা দিদি। আচ্ছা, এটা কি হলো শুনি? সবেতেই না তোমার বাড়াবাড়ি। তাই নাকি? তা বিয়ে যখন করেছো তখন সংসার তো করতেই হবে, তার সঙ্গে দুটো কথাও তো বলতে হবে, তা না হলে বিয়েটা করলে কেন বলো তো? তারা আমি কি জানি? এসবের জন্য তো তুমি দায়ী। তুমি যা বলেছো আমি করে দিয়েছি, ব্যাস। এখন নিজে এসব সামলা, আমাকে আর জড়িও না। বাবা, গুমর দেখো না মহারাজের। তা বলি, হ্যাঁ গা, আর কাউকে কি মনে ধরে না নাকি? ধরে না তো, এই একটি থাকতে আবার কোথায় যাব শুনি? একেবারে চাতা তুমি। তারাচরণের দুঃসম্পর্কের এক দিদি অন্নদা। প্রফুল্ল সে হয় অন্ন ঠাকুরঝে। সেই কোন ছোটবেলায় বিধবা হয়ে এ বাড়িতে এসে উঠেছে অন্ন। প্রফুল্ল শ্বশুর শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। সেই অন্ন ঠাকুরঝির ঘরটা হলো দোতলার বিরাট দালানের একেবারে শেষে। দিন দুঃখীর অন্তরের মতো সেই নির্জন বিধবার ঘরখানাই নববধূর আশ্রয় হয়ে রইল। প্রথম রাতেই নিজের ঘরের দরজায় তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলেছিল অন্ন। তারপর থেকে কল্যাণীকে সে একটু বেশি স্নেহ করে। এ বাড়িতে কল্যাণীর কোনো সুখ নেই, কোনো দুঃখও নেই অবশ্য। নিরুদ্বেগে নিস্তরঙ্গভাবে বয়ে যাওয়া ছাড়া তার আসলে আর কিছু করার নেই। কল্যাণী গরিবের মেয়ে, ছোট থেকেই সে কাজ করে অভ্যস্ত। বসে থাকাটা তার ধাতে নেই। তাই এ বাড়িতে এসেও ভোরবেলা উঠেই অন্ন ঠাকুরঝির সঙ্গে কুটনো কুটতে গেল সে। আচ্ছা, কিন্তু একটু পরেই গা ধুতে গিয়ে তাকে দেখতে পেয়ে হাঁ হাঁ করে ছুটে এলো প্রফুল্ল। আরে আরে আরে, ও কি বোন, এসব কাজ তুই কেন করবি? এসব কাজ করার জন্য অন্য লোক আছে, এখনই সদুর মা এসে পড়বে। তুই রাখ। আমার অভ্যেস আছে দিদি। ছি 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 ছি, তুই কেন হাত ময়লা করছিস বলতো বোন? এতে আমার কোনো কষ্ট হয় না। সে না হোক, বালাই ষাট, তুই এ বাড়ির সবার ছোট না? না না, এসব তোকে করতে হবে না। উঠে পড় দেখি, উঠে পড়। কিন্তু দিদি। কোনো কিন্তু না বোন, তুই যা দেখি ওই মানিকের মায়ের সঙ্গে বসে গপ্প করগে যা, তাস টাস খেল। আমি বরং ওকে ডেকে দিচ্ছি। এ মানিকের মা, ও মানিকের মা, কোথায় বলো তো? ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, গাছে জল দেওয়া, উঠোন নিকোনো, কোনো কাজেই কল্যাণীর যেন কোনোই অধিকার নেই। একটা কিছুতে সে হাত দিলেই বাড়ির শুদ্ধ লোক একেবারে হাঁ হাঁ করে ছুটে আসে। এরকম নিষ্কর্মা জীবনে কল্যাণী আস্তে আস্তে হাঁপিয়ে ওঠে। তার না আছে কোনো নিজের লোক, না আছে কোনো নিজের কাজ। ছোট থেকে তাস খেলার মতো সময় বা বিলাসিতায় সে তো অভ্যস্ত হয়ে ওঠেনি। গরিবের মেয়ের এসব বালাই থাকেও না, তারও নেই, তারও ছিল না। বসে বসে তাই আকাশ দেখে সে। রান্না করতে গেলে ধোঁয়া লেগে অসুখ করার ভয়, ঘর পরিষ্কার করতে গেলে হাতে কাঁটা ফোটার ভয়। কল্যাণীকে নিয়ে গোটা বাড়ি যেন একেবারে সব সময় ভয়ে তটস্থ হয়ে থাকে। কল্যাণীর মন আর হাত পাগুলো কেমন যেন জড় অসাড় হয়ে উঠছে। তার এমন বিমর্ষ চেহারা দেখে অন্ন ঠাকুরঝি একদিন বলল, আমি বলি কি, এক কাজ করো ছোট বউ, তুমি না হয় তোমার দিদির কাছে গিয়ে রেশমি জড়ি বোনা শেখো না। হ্যাঁ, রেশমি জড়ি? আচ্ছা বেশ, কিন্তু তিনি যদি আমাকে শেখাতে না চান? ও মা, সে কি কথা? না মানে, কেন শেখাবে না গো? দুপুরের দিকে বারান্দায় বসে বসে বেশ দুই বোনে সেলাই বুনো, কেমন? আচ্ছা ঠিক আছে। অন্ন ঠাকুরঝির কথায় যেন হাঁপ ছেড়ে বাঁচল কল্যাণী। যাক, হাত পা নাড়ানোর মতো একটা অজুহাত অন্তত সে পেল। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রফুল্লর বারান্দায় এসে দাঁড়ালো কল্যাণী। প্রফুল্ল তখন সবে একটা মাসিক পত্রিকা নিয়ে হাই তুলতে তুলতে অলস হাতে পাতা উল্টাচ্ছিল। কল্যাণীর পায়ের আওয়াজ পেয়ে পত্রিকাটা মুড়ে পাশে সরিয়ে রাখলো সে। দিদি, জেগে আছো? আরে হায় হায়, বস। কিছু বলবি? মানে
আমাকে রেশমি জড়ি বোনা শেখাবে দিদি? ওমা, রেশমি জড়ি? হঠাৎ তেমন শখ হলো কেন রে তোর? তাই অন্য ঠাকুরজি বলছিলেন। ও বুঝেছি, এসব অন্য ঠাকুরজির বুদ্ধি, তাই না? না মানে না রে বোন, তোকে অত কষ্ট করতে হবে না। তোর কি দরকার আমাকে বলিস না, ও যেটুকু জানি আমি বুনে দেবক্ষণ। কিন্তু কিন্তু দিদি, আমি যে আমি আছি তো নাকি? কেন এসব খাটাখাটুনি তুই করতে যাবি? কিচ্ছু করতে হবে না তোকে। তুই কেবল আমাদের একটা খোকা দিতে পারলেই আমাদের সব কষ্ট মিটে যায়। বুঝেছিস বোন? দিদি আচ্ছা। কথাগুলো হয়তো ভালোবেসেই বলল প্রফুল্ল, ঠিক আছে, কিন্তু সে ভালোবাসা কল্যাণীকে স্পর্শ করতে পারল না। মাথা নিচু করে উঠে এলো সে, নীরবে ম্লান মুখে নিজের ঘরের কোণে গিয়ে চুপ করে বসে রইল। থেকে থেকেই আজকাল তার মায়ের কথা বড্ড মনে পড়ে। স্নেহকাতর বালিকার মতো মনে মনে মা মা করে যায় কল্যাণী। তার হাহাকার কেউ শুনতে পায় না এই বাড়িতে। বিকেলে তার চুল বেঁধে দিতে এসে প্রফুল্ল অবাক হয়ে গেল। এই কি রে, তোর মুখখানা এমন এমন শুকনো দেখাচ্ছে কেন বোন? কি হয়েছে? কল্যাণীর এমন মনমরা মুখ আর কাতর চোখ দেখে কেমন থম হয়ে রইল প্রফুল্ল। আমি আসছি। তারপর আসছি বলে চিরুনি রেখে দিয়ে সেই যে কোথায় যেন চলে গেল, আর ফিরলই না চট করে। এদিকে কল্যাণীর ঘরের বাইরেই দাঁড়িয়েছিল মানিকের মা। কল্যাণীর জন্য এই মানিকের মাকেই খাস লোক বানিয়ে রেখে দিয়েছিল প্রফুল্ল। বড় বৌদি সরে যেতেই মানিকের মা এসে বসল কল্যাণীর পাশে। তারপর গলা নিচু করে জিজ্ঞাসা করল, ও ছোট বৌদি, ছোট বৌদি, তোমার মন খারাপ কেন গো? দাদা বাবুর সঙ্গে দেখা হয়নি না? না 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 গো, কিছু হয়নি। আমি বুঝেছি, আর বলতে হবে না। দাদা বাবু নিশ্চয়ই তোমাকে কিছু একটা। হ্যাঁ গো বৌদি, তোমার সঙ্গে দাদা বাবুর ভাব হয়েছে। বড় বৌদি তোমাকে জায়গা ছেড়ে দিয়েছে। এ কি গো, বলবে তো? দিদির জায়গা আমি নিতে চাই না মানিকের মা। দিদি আমার মাথায় থাকুক। হ্যাঁ, সে কি গো, তোমারও তো হক। না না, দিদি আমাকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি দিয়েছে। পায়ের ধুলোটা অব্দি লাগতে দেয় না। দিদিকে নিয়ে আমার কোনো খেদ নেই। তবে কাকে নিয়ে আছে গো? দাদা বাবুকে নিয়ে? তিনি বুঝি আমল দেন না? না, চিনলে তো দেবেন। বলো কি গো, দাদা বাবুর সঙ্গে আলাপ পরিচয় হয়নি? ওর ঘরে যাওনি একবারও? আমি তো ঠাকুরজির কাছেই থাকি। তিনি একদিনও ডেকে কথা বলেননি? না, কই আর ডাকলেন। আহা, তাই তো গো, শুধু একটা ছেলের জন্য এত কাণ্ড। হ্যাঁ, নইলে সোনার প্রতিমা তো ঘরেই রয়েছেন। হ্যাঁ, ভগবানের যে কি ইচ্ছে। যাই গো, মেলা কাজ পড়ে আছে। এসো, তুমি বসো গো বৌদি, আমি যাই। হ্যাঁ, তুমি বসো। সারা দিন ধরে বাড়ির লোকেদের অনেক কাজ, কেউ আর দম ফেলার সময় পায় না। সকলেই ব্যস্ত, সকলেই ছুটছে। একা কল্যাণেরই যেন সময় আর কাটতে চায় না। তার হাতেই কোনো কাজ নেই, তার জীবনে অফুরন্ত সময়। জানলা দিয়ে সামনের রাস্তাটার দিকে শূন্য চোখেই চেয়ে থাকে সে। রাস্তাটারও তিলমাত্র ফুরসত নেই। সারাদিন তার বুকের ওপর দিয়ে মানুষের স্রোত বয়ে যায়। একমাত্র দুপুরবেলার দিকে এই রাস্তাটাও তার মতোই খাঁ খাঁ করে। তখন কল্যাণীর এই রাস্তাটাকেই বড় আপন, বড় নিজের সঙ্গী বলে মনে হয়। রোজ যেমন ঘড়ির কাঁটা তার নিজের নিয়মে ঘোরে, আজও সে তেমনই ঘুরতে ঘুরতে
রাত 10টার ঘরে এসে দাঁড়ালো। হিসেবের কাজ মিটিয়ে খেয়ে দিয়ে একটা পান মুখে দিয়ে নিজের শোবার ঘরের বাইরে এসে হাজির হলো তারাচরণ। এই ঘরের বাইরে দাঁড়িয়ে একটু গলা খাঁখারি দেওয়া তার বরাবরের অভ্যেস, আর তার সেই গলা খাঁখারি শুনলেই হাতের কাজ ফেলে দরজার সামনে এসে দাঁড়ায় প্রফুল্ল। আজও তেমনই একটু কাশল সে, কিন্তু কই প্রফুল্ল তো এলো না। আরো বার দুয়েক গলা খাঁখারি দিল তারাচরণ, তবু প্রফুল্লর দেখা নেই আজ। মনে মনে একটু বিরক্ত হলো সে। বাড়িতে এতগুলো কাজের লোক রয়েছে, তবু মহারানী কাজ আর শেষ হয় না। লোকগুলো কি সব ঘাস খেতে আছে নাকি? সেখানে দাঁড়িয়েই তারাচরণের প্রায় আধ ঘন্টা কেটে গেল, কিন্তু প্রফুল্ল এলো না। এবার বেশ অবাক হলো তারাচরণ। আর তো দাঁড়িয়ে থাকা যায় না। বিরক্ত মুখে ঘরে এসে ঢুকলো সে। ঢুকেই বিছানার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মুখের ওপর ঘোমটা টেনে জবুথবু হয়ে কে যেন বসে আছে। এ তো প্রফুল্ল নয় কখনোই। তাহলে কি কল্যাণীকে এখানে বসিয়ে গেছে প্রফুল্ল? তারাচরণের বুকের মধ্যে রক্ত চলকে উঠল। গলার কাছটা এসে সেই রক্তটা যেন জমাট বেঁধে আছে। কি করবে কিছুই ঠিক করতে পারল না সে। বুকের মাঝখানটায় কে যেন হাতুড়ি পিটছে। তার পায়ের আওয়াজ পেয়ে ওদিকে সেই ঘোমটা টানো অবস্থাতেই তখন উঠে দাঁড়িয়েছে কল্যাণী। তারাচরণও দাঁড়িয়ে আছে। দুজনে মুখোমুখি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই প্রথম আটপৌরে সংসারে কল্যাণীর সামনে এসে দাঁড়ালো তার স্বামী। কল্যাণীর বুকের মধ্যেও আজ যেন তুমুল পাড় ভাঙার শব্দ। কিছুক্ষণ পরে তারাচরণ জিজ্ঞাসা করল, প্রফুল্ল কোথায়? নিচে আছে। সেই বুঝি তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে? দিদি বলল। তুমি নিচে গিয়ে তাকে এখানে পাঠিয়ে দাও। বলো আমি ডাকছি। আচ্ছা। প্রবল লজ্জা আর ভয় এসে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে কল্যাণীকে। সেখানে আর দাঁড়াতে পারে না সে। দুরু দুরু বুকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, কিন্তু প্রফুল্লকে খুঁজে পায় না সে। আবার নিঃশব্দে ওপরে উঠে এসে তারাচরণের ঘরের বাইরে দাঁড়ায় কল্যাণী। সে ঘরের দরজাটা তখন ভেজানো। ভেতর থেকে প্রফুল্লর গলা শুনতে পায় সে। তার মানে ওপরেই আশেপাশের কোনো ঘরে ছিল প্রফুল্ল। কি করবে এবার বুঝতে না পেরে জড়সড় হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে কল্যাণী। শুনতে পায় প্রফুল্ল বলছে, ছি ছি ছি, এ কি করলে বলো তো? এটা কিন্তু ভারী অন্যায়। কি অন্যায় করেছি শুনি? আমার স্ত্রীকে ঘরে ডেকে পাঠিয়েছি, এইটুকুই তো করেছি। আর কল্যাণী, ও তোমার স্ত্রী নয়? ওকে বিয়ে করে এ বাড়িতে তুমি আনোনি। তুমি এখন এভাবে ওকে কষ্ট দিলে সেটা ধর্মে সইবে তো? সে তো তোমার কথা। হ্যাঁ, আমার কথায়। কিন্তু ছেলে খেলা করার জন্য তো ওকে ডেকে আনিনি। হ্যাঁ, এখন ওকে এভাবে তাচ্ছিল্য করলে আমার মুখটা ছোট হয়ে যায় না? বলো, যায় না? প্রফুল্ল, আমি আসলে কেন ওকে এ বাড়িতে নিয়ে এসেছি তুমি জানো না? কেন আমার সর্বস্ব ছেড়ে দিয়েছি আমি, তা তুমি জানো না? হ্যাঁ, মেয়ে মানুষের স্বামীর চেয়ে আপনার কে আছে? সেই এত বড় অধিকারটাই আমি হাসি মুখে ছেড়ে দিলাম, আর তুমি ওকে একটু আদর যত্ন করতে পারবে না? এ তোমার কেমন বিচার গা? হ্যাঁ, বেশ, তুমি যা চাও তাই হবে। ও, আমার উপর রাগ করলে বুঝি? না প্রফুল্ল, তোমার উপর রাগ করতে পারি? তুমি যা বললে এবার থেকে তাই হবে। তোমার আদর্শই মেনে নিলাম। আমার আদর্শ? ও গো, অমন করে বলো না গো। আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এই সংসারই তো আমার সব। তোমার ভালোবাসা, স্নেহ আর বিশ্বাসই তো আমার জোর গো। ওই মেয়েটাকে যতটা দেখাই ততটা ভালো সত্যিই বাসি না। কোনো মেয়ে এটা পারবে না। গলায় পাথর বেঁধে। কেন এত কষ্ট পাচ্ছ প্রফুল্ল? দরকার কি? ছেলেপুলে নাই বা হলো, অনেকেরই তো। না, যা করছি এই সংসারের জন্য করছি। দোহাই তোমার, ওকে আর তাচ্ছিল্য করো না গো। না প্রফুল্ল, করব না। এই তোমাকে তোমাকে কথা দিচ্ছি। আর দাঁড়াতে পারল না কল্যাণী।
তার পা কাঁপছিল। ভয়ানক একটা অপরাধ বোধ আর লজ্জা তার উপর চেপে বসেছিল। দাঁতে দাঁত চেপে নিজের কান্নাটা আটকে রাখল সে। তারপর পা টিপে টিপে একতলায় তার ঘরে চলে গেল। খুট করে দরজার আওয়াজ পেয়ে অন্ন ঠাকুরছি জিজ্ঞাসা করল, কে রে? মানিকের মা এলি নাকি? এত রাতে কি দরকার? না ঠাকুরজি, আমি। ওহো, তুই? হ্যাঁ রে, চলে এলি? সেখানে জায়গা হলো না বুঝি? আমি এখানেই শোব। রাধা মাধব, রাধা মাধব। আয় মা, আয় আয়, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আয়। প্রফুল্লর কিন্তু অদ্ভুত একটা গুণ ছিল। তার উপর রাগ বা অভিমান করে বেশিক্ষণ থাকা যেত না। তার নামটা যে প্রফুল্ল, আর তার স্বভাবটাও তাই। সবাইকে সে প্রফুল্লই রাখত। পরদিন সকালে কল্যাণীকে যখন বোন বলে বুকে টেনে নিল সে, কল্যাণীও আগের রাতের কথা বেমালুম ভুলে গেল। বাধ্য মেয়ের মতো আবারও প্রফুল্লর কথা শুনে সে চলতে লাগলো। সেদিনটাও আগের দিনের মতোই নিরুদ্বেগে আর নিস্তরঙ্গভাবেই কেটে গেল তার। রাতের বেলা ঘরে শুতে এসে তারাচরণ দেখল তার বিছানায় অকাতরে ঘুমিয়ে আছে কল্যাণী। সকালবেলা তার কপালে যে বিষাদের ভাঁজ থাকে, এখন সে ভাঁজও উধাও। বড় প্রশান্তিতে ঘুমিয়ে আছে সে। মুখের সব কষ্ট উধাও। মুখখানি কি অদ্ভুত শান্ত, যেন পদ্ম পাতার মতো। ঘুমটা ছাড়া কল্যাণীর এই মুখখানি এই প্রথম ভালো করে দেখল তারাচরণ। কয়েক মুহূর্ত সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বসে রইল সে। চোখ ফেরাতে পারছিল না। তার দীর্ঘ বিষণ্ণ চোখ দুটো যেন তারাচরণের চোখের সামনে ভাসছে। খুব মৃদুস্বরে ডাকল সে, কল্যাণী, কল্যাণী, কল্যাণী। কল্যাণীর ঘুম ভাঙল না, কিন্তু নিজের ডাকে নিজেই লজ্জা পেল তারাচরণ। তার মনে হলো, ছি ছি, সে কি প্রফুল্লর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? না না, আলোয় উজ্জ্বল ঘরের চেয়ে তার এখন অন্ধকারই ভালো। তাড়াতাড়ি উঠে গ্যাস বাতির চাবি ঘুরিয়ে ঘরটা অন্ধকার করে দিল সে। আর তখনই ধর্মর করে উঠে বসল কল্যাণী। জড়ানো গলায় জিজ্ঞাসা করল, কে কে? আলো কেনে ভালো? ও ঠাকুরজি, গ্যাসের বিজলি বন্ধ হয়ে গেল কেন গো? উত্তর দিচ্ছ না কেন? দিদি এলে নাকি? দিদি? ভয় নেই কল্যাণী, এই তো আমি আছি। ও মা, এ কি আপনি? অন্ধকারে পড়ে যাবে যে, এখন নেমো না, শুয়ে পড়ো। কল্যাণীর হাত ধরে তাকে আশ্বস্ত করল তারাচরণ। তারপর নিজেও পাশ ফিরে শুয়ে পড়ল। এই প্রথম তার নাম ধরে ডাকল তার স্বামী। বিহ্বল হতবুদ্ধি কল্যাণী কি যে করবে বুঝতে পারল না। সেখানেই চুপ করে বসে রইল সে। কি হলো, বসে রইলে কেন? এসো, শোবে এসো, অনেক রাত হলো তো। অজান্তেই দু চোখের কোল দিয়ে জল গড়াতে লাগলো কল্যাণীর। এবার তার মনে পড়ল, খাওয়া দাওয়ার পরে দিদির ডাকে এ ঘরে শুয়ে শুয়েই তো দুজনে গল্প করছিল। কখন যে সে ঘুমিয়ে পড়েছে, আর প্রফুল্ল তার পাশ থেকে নিঃশব্দে উঠে গেছে, সে টেরই পায়নি। জেগে থাকলে কিছুতেই এক মুহূর্ত একা একা এ ঘরে সে থাকতো না। তার মাথায় হাত বুলোতে বুলোতে প্রফুল্ল আসলে তাকে ঘুম পাড়িয়ে দিতেই চেয়েছিল, এবং দিয়েও ছিল। শুধু কল্যাণী যা বুঝতে পারেনি। চুপ করে স্বামীর দিকে তাকিয়ে রইল কল্যাণী। তারাচরণ তখন ঘুমিয়ে পড়েছে।
এবার বিছানার এক কোণায় নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখে কল্যাণীও ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এখন আর কোনো ছলছুতোর দরকার পড়ে না। প্রফুল্লর কথায় মাঝে মধ্যেই তারাচরণের ঘরে গিয়ে থাকে কল্যাণী। প্রফুল্লর এই বিধাতার ভূমিকা দেখে নিজের ঘরে বসে আপন মনে হাসে অন্য ঠাকুরজি। তার কথা কেউ অবশ্য টেরও পায় না। কল্যাণীকে যে তারাচরণের সয়ে গেছে, বাড়ির লোকে এতেই বেশ খুশি। প্রফুল্লর নামে আর এক প্রস্থ ধন্য ধন্য পড়ে যায়, কিন্তু কল্যাণীর যে এটা স্বাভাবিক অধিকার সেটা কারোর মনে থাকে না। এভাবে আরও কয়েকটা মাস কেটে গেল। গোপীবল্লভপুরের চাটুজ্জে বাড়িতে সেদিন মহা ধুমধাম। দরজার দুপাশে মঙ্গল ঘট আর কলা গাছ বসানো হয়েছে। সকাল থেকেই মধুর রাগে নহবত বাজছে। বিরাট মণ্ডপে দলে দলে মানুষ আসছে। মণ্ডপের একদিকে অনাথ আতুর কাঙালিদের ভিড়, সব মিলিয়ে সে এক হৈ হৈ কাণ্ড। আজ চাটুজ্জে বাড়ির বংশধরের ষষ্ঠী পুজো। তারাচরণ আর কল্যাণীর একটি ছেলে হয়েছে। চাটুজ্জেদের আনন্দ তাই আর ধরে না। সে বাড়িতে আজ গোটা গ্রামের নিমন্ত্রণ। আসুন আসুন ঘোষাল মশাই, আসুন আসুন। তোমার সুখবরটা পেলাম তারাচরণ। বাহ 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 বাহ, ভারী খুশি হয়েছি। এতদিনে ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। গোটা বাড়ি জুড়ে এত আনন্দ, এত হইচই, কিন্তু কল্যাণীর মুখে আনন্দ নেই। সন্তান প্রসব করার পর থেকেই তার একেবারে যায় যায় অবস্থা। গোপীবল্লভপুরের চিকিৎসক মাধব পোদ্দারের বেশ নাম ডাক আছে। সেই মাধববাবু আজকাল প্রায় সারা দিন এ বাড়িতেই বসে থাকেন। কল্যাণীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ লড়াই করছেন তিনি। সদ্য প্রসূতিকে ঘিরে যখন জমি মানুষে টানাটানি চলছে, এমন সময় আতুর ঘরে এসে ছেলেটাকে কোলে তুলে নিল প্রফুল্ল। দেখো দেখো কেমন দেখতে হয়েছে বাচ্চাকে, দেখো। তোমার কোলে বড় সুন্দর মানিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন তোমারই। বারে তার বলতে আমার নয় তো কার শুনি? বৌমনি, ও বৌমনি, ছোট রানী কেমন যেন করছে গো। কি? চল চল চল, এক্ষুনি চল। হ্যাঁ গো, তুমি যাবে না? না না না, আমি আর এই মেয়েদের ভিড়ে, তাছাড়া তুমি তো আছো, তেমন দরকার হলে না হয়। আচ্ছা ঠিক আছে। ও বৌমনি, বৌমনি, চলো না চলো না। এই তো চল চল বাবা চল। চলো 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 চলো। মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেল। অনেক যত্নে একটু সুস্থ হয়েছে কল্যাণী। এতদিনে 2-4 গাল ভাত মুখে তুলেছে সে, কিন্তু এত দুর্বল যে নিজে নিজে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার এখনো নেই। সব দেখে শুনে মাধব ডাক্তার নিদান দিলেন যে ছেলেকে ধাইমার হাতে দিয়ে মানুষ করতে হবে। কল্যাণীর পক্ষে এখনই ছেলে মানুষ করা সম্ভব নয়। ডাক্তারের কথা শুনে তো অবাক হয়ে গেলেন তারাচরণের মা। তিনি বললেন, এ কি বলছেন ডাক্তারবাবু? আমার বড় বৌমা থাকতে ছেলেকে আবার ধাইয়ের হাতে দিতে যাব কেন? এই ছেলে ধরে নিন আমার বড় বৌমারি। কি গো বৌমা, তাই নয় কি? হ্যাঁ মা, এই ছেলে তো আমারই। একে আমি মানুষ করব। কোনো ধাইটাই এ বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, তাই তো বলছি। আমার বড় বৌমার কোলে খোকাকে খুব মানায়। আহা, যেন ওরই কোলে হয়েছে। মায়ের কোল তো আর পেল না। না মা, সব কি বলছো গো? আমারই তো ছেলে, আমার কোলই তো পেয়েছে। হ্যাঁ, তাই না খোকা? বলো খোকা, বলো দেখি তোমার মাকে। আমার সোনা ছেলে। খোকার নাম রাখা হয়েছে অমূল্য কুমার। প্রফুল্লর কোল ছাড়া আর বিশেষ কারো কোল খোকা এখনো চেনে না। কল্যাণী আগের চেয়ে একটু সুস্থ হয়েছে ঠিকই, তবে এখনো বিছানা ছাড়তে পারেনি। দাঁড়িয়ে থাকলে তার মাথা ঘোরে, শুয়েই থাকে সে। তবে চেষ্টা করলে হয়তো উঠে বসতে পারে, কিন্তু
আজকাল কল্যাণী সেই চেষ্টাটাও আর করে না। অন্য ঠাকুরঝির ঘরে তখন শুয়েছিল কল্যাণী। এ বাড়িতে একা ঠাকুরঝির মুখেই রাজ্যের দুশ্চিন্তা এসে জড়ো হয়েছে। অন্য বলে, হ্যাঁ রে মা, আজও কি মাথাটা ঘুরছে রে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, চোখ খুলতেই পারছি না। তা ডাক্তারবাবু যে জোর করে উঠতে বলে গেছেন মা। তুই এভাবে শুয়ে থাকলে চলবে বল দেখি? আর দু একদিন যাক, না ঠাকুরজি। আর তোর ছেলে, তাকে দেখাশুনো করতে হবে না বল? ছেলে, তাকে দেখার অনেক লোক আছে ঠাকুরজি। ও তাই বুঝি তুই উঠছিস না? এ মেয়ের মনে মনে যে কি আছে আমি ঠিক বুঝেছি। শোন রে মেয়ে, যে যেখানেই থাক না কেন, ওরে বোকা, মায়ের চেয়ে বড় কেউ হতে পারে না রে, বুঝলি? সেই তো, তবে বড় না হোক, মায়ের সমান তো হতেই পারে। অভিমান করিস না মা, অভিমান করিস না। আমার কথা শোন, তুই যে ভালো না হলে। ও ঠাকুরজি ঘরে আছো? এই যে ঠাকুরজি, আচ্ছা তুমি বলো তো, খোকার মুখ ওর বাবার মতো হয়েছে না? হ্যাঁ, তাই যেন। দেখলে, ওর সঙ্গে এই নিয়ে আমার রোজ ঝগড়া হয়, উনি কিছুতেই মানবেন না। এই দেখো না, অমন চওড়া কপাল, চোখ দুটো দেখো, আর এই হাসিটা দেখো। এই দেখ কল্যাণী, এর মধ্যে খোকা কেমন হাসতে শিখেছে, দেখ। দেখেছি, হাসিটা ওর বাবার মতোই, কি বল? হ্যাঁ, তাই বটে। সেসবই তো হলো বৌমা, খোকার মা এখন সেরে উঠলে হয়। কেন ঠাকুরজি, আমার খোকার কি কোনো অযত্ন হচ্ছে বলো? কে যে ওর মা তা কি খোকা জানে? খোকা শোনা, বলো তো দেখি তোমার মাকে, কে তোমার মা? না, সে কথা বলিনি। ছোট বউ কি আর তোমার মতো যত্ন করতে পারবে? তা পারবে না। তবে মানে, পেটে ধুলি কি আর মা হয় গা? বড় বৌদি তো খোকার আসল মা। ভগবান না করুন ছোট বৌদির কিছু ভালো মন্দ হয়ে গেলে খোকা কি আর জলে পড়বে? মানিকের মা, সব ব্যাপারে তোরা তো ফুট কাটার কি আছে রে? যা, নিজের কাজে মন দে যা। আশকারা দিয়ে একে একেবারে মাথায় তুলেছ দেখছি ঠাকুরজি। যাচ্ছি বলি, ভুলটা কি বললাম? যা সত্যি তাই তো বলেছি। বাবা, রাগ দেখো না। হ্যাঁ, যা যত সব। তা আজ কেমন আছিস রে কল্যাণী? ভালো আছি দিদি। হ্যাঁ রে, খোকাকে একবার কোলে নিবি? উঠে বস না, একবার খোকাকে কোলে নে। না, থাক, ও তোমার কোলেই থাক দিদি, বেশ তো আছে, থাক। খোকার জন্মের আজ 4 মাস পূর্ণ হলো। কল্যাণী এখনো সুস্থ হলো না। বারান্দার রেলিং ধরে সে কোনো রকমে দাঁড়াতে পারে শুধু, তাও থরথর করে পা কাঁপে, মাথা ঘোরে, বুক ধরফর করে। বিছানাটা প্রবলভাবে টানতে থাকে কল্যাণীকে। কখনো প্রায় হামাগুড়ি দিয়ে কোনো রকমে বিছানায় উঠে ধপ করে শুয়ে পড়ে তবে যেন বাঁচে সে। আলো হাওয়া আসবে বলে দোতলার একটা ঘরে কল্যাণীকে নিয়ে আছে অন্য ঠাকুরঝি। এই দোতলার বারান্দাটা কল্যাণীর খুব প্রিয়। আজ বিকেলের দিকে বারান্দার রেলিংটা ধরে সে দাঁড়িয়েছিল। এই 4 মাসের মধ্যে একটা দিনও তারাচরণ কিন্তু তাকে দেখতে আসেনি। মানিকের মায়ের কাছে শুনেছে,
স্বামী নাকি ব্যবসার কাজে খুব ব্যস্ত, নাওয়া খাওয়ার সময় নেই তার, অর্ধেক দিন নাকি বাড়িতেই আসে না। তবে আজ কিন্তু বারান্দায় দাঁড়িয়েই দূর থেকে এসে তারাচরণের গলা শুনতে পেল। আওয়াজ লক্ষ্য করে রেলিং ধরে ধরে কোনো রকমে একটু এগোতে লাগলো কল্যাণী। সে শুনল তারাচরণ প্রফুল্লকে বলছে, কি এবার তুমি খুশি তো? ভীষণ ভীষণ খুশি। তুমি খুশি হলে যে কি সুন্দর দেখায়, কি বলবো, যা, একেবারে যেন জ্যোৎস্না নেমে আসে। ছেলের মা হয়ে গেছি, এখনো এইসব। তাতে কি, ছেলে তো আর সামনে নেই। তাই তো। আরে খোকা কোথায় গেল? মানিকের মা ওকে কোলে নিয়ে ঘুরছিল যে, কই এখনো তো দিয়ে গেল না। আহা, আসবে আসবে, এত ব্যস্ত হচ্ছ কেন? খোকা এলে তো আর আমার দিকে চোখই পড়বে না। আয়, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমার ছেলেকে তুমি একদম হিংসে করবে না বলে দিলাম। করবো না বাবা, করবো না, ঘাট হয়েছে, এই কানমলা খাচ্ছি। থমকে দাঁড়িয়ে পড়ল কল্যাণী। এখান থেকেই জানলা দিয়ে সে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। আধশোয়া হয়ে আছে তারাচরণ, আর তার বুকে মুখ রেখে অনর্গল কলকলিয়ে চলেছে প্রফুল্ল। আমার খোকা একদম তার বাপের মতো হয়েছে, সোনা টুকরো আমার। খোকা ছাড়া তোমার তো এখন আর কোনো কথাই নেই দেখছি। হ্যাঁ, কি যে বলো, এখন আমি ছেলের মা, বুঝলে? বৌদিমণি, ও বৌদিমণি, বৌদিমণি, নাও খোকাকে নাও গো। দে 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 দে। আমি আসি। হ্যাঁ, আমার খোকা এসেছে তো। এরই মধ্যে ওপাশের দরজা দিয়ে বৌদি বৌদি করে ডাকতে ডাকতে মানিকের মা এসে খোকাকে দিয়ে গেল। দরজার কাছে এসে হাত বাড়িয়ে খোকাকে কোলে নিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল প্রফুল্ল। মুখে তার তৃপ্তি আর গর্বের হাসি। খোকার দু হাতে দুটো রূপোর বালা। 4 মাসের জন্মদিন উপলক্ষে এই বালা জোড়া গড়িয়ে দিয়েছে প্রফুল্ল। সেই বালা পরা দুটো কচি হাতে কর্তা গিন্নি দুজনে মিলে স্নেহ চুম্বন আঁকছে। দূরে দাঁড়িয়ে সে দৃশ্য দেখতে দেখতে কল্যাণীর চোখ দুটো ঝাপসা হয়ে এলো, মাথাটা টলতে লাগলো। কোনো রকমে ফিরে যেতে যেতে সে শুনতে পেল প্রফুল্ল বলছে, শুনছো, আজ কল্যাণীর শরীরটা একটু ভালো আছে, বুঝলে, জ্বরটা আর আসেনি। ছেলের আর একটা নাম ঠিক করতে হবে, কিন্তু কল্যাণীর কথা বললাম যে, শুনতে পেলে না? শুনলাম তো। তা কিছু বললে না যে? ওরে বাবা, আমি কি করব শুনে বলো দেখি, তুমি যা ভালো বোঝো করো না। এই অন্নপ্রাশন তো প্রায় এসেই গেল, সে খেয়াল আছে? হ্যাঁ গো, ছেলের আর একটা নাম কি হবে সেটা ভেবেছো? কেন, ভেবেছি তো, অমূল্য কুমার। আমি তো ভেবেই রেখেছি। কেমন হবে গো নামটা? বাহ বাহ বাহ, এটা তো বেশ নাম। তা অন্নপ্রাশনে কাকে কাকে বলবে কিছু ঠিক করেছো? বাজার হাটের ফর্দ লাগবে, এত কিছু জোগাড় যন্ত্র করা কি আর মুখের কথা? হ্যাঁ গো, খোকার অন্নপ্রাশনের আগের রাত থেকে কল্যাণীর ধুম জ্বর এলো। বাড়ির একদিকে লোকে লোকারণ্য, আর একদিকে ডাক্তার, ওষুধ আর পথ্যি। এদিকটা অবশ্য অন্ন ঠাকুরঝি একাই সামলাচ্ছে, আর ওদিকে ছেলে কোলে, বেনারসি গায়ে, কোমরে সোনার গোট, কানে কানপাশা, গলায় 7 লহরি হার, আর 2 হাতে হাতি মুখো মোটা সোনার বালা পরে ঝলমল করে ঘুরে বেড়াচ্ছে প্রফুল্ল। মাঝে মাঝে অবশ্য সুযোগ পেলেই কল্যাণীর ঘরে ছুটে আসছে সে। মাথায় হাত রেখে জ্বর দেখছে, পথ্যির ব্যবস্থা করে আবার নিচে ছুটে যাচ্ছে। কল্যাণীর হুঁশ প্রায় নেই বললেই চলে। বিছানার সঙ্গে মিশে আছে সে, চোখ দুটো বন্ধ। কে আসছে কে যাচ্ছে কিছুই সে দেখছে না। নিমন্ত্রণ বাড়ির একটা আওয়াজও তার কানে পৌঁছচ্ছে না। বেহুশ কল্যাণীর বুকে তখন তাদের গরিব ঘরের কুয়োর পাড়ের তুলসী গাছটা জল জল করছে। শরৎকালে সেই গাছের নিচে একটা পরিষ্কার কাপড় পেতে আসতো তার মা, আর ভোর হতে না হতেই দৌড়ে সেই গাছতলায় চলে যেত কল্যাণী।
ফুলগুলো কুড়িয়ে নিয়ে এক ছুটে ঘরে গিয়ে মায়ের সামনে দুটো ছোট্ট হাত মেলে ধরত সে। কি আনন্দ, সে কি আনন্দ! বুকের মধ্যে সেই শিউলি গাছটা থেকে ফুল ঝরতেই কল্যাণী অস্ফুটে ডেকে উঠল। কাউকে খুঁজছেন ছোট রানী? কাকে ডাকছেন? শিউলি ফুল পড়ছে তো, শিউলি ফুল। শিউলি ফুল মানে? তুলতে যাবে না মা? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ছোট বউ এসব কি বলছে? আমার যে বড্ড ভয় করছে ডাক্তারবাবু। ছোট বউ কি বলছে এসব? ও ছোট বউ, ও ছোট বউ, দেখছো কি সুন্দর শিউলি ফুল পড়ছে? ছোট বউ, কত ফুল পড়ে আছে। জ্বরের ঘরে ভুল বকছেন উনি। আচ্ছা অন্য দিদি, ছোট রানীর বাড়ির লোক কেউ নেই? তাদের একবার খবর দেওয়া যায় না? আমি তো গতিক ভালো বুঝছি না। সে তো অনেক দূর ডাক্তারবাবু। এখন এই অনুষ্ঠানের মধ্যে সেখানে কে যাবে বলুন তো? ফুল পড়ছে তো। আর তাছাড়া থাকার মধ্যে একই মাই তো আছে ওর। আর তিনকুলে যে কেউ নেই, এই মেয়েটার আর তিনকুলে কেউ নেই। সে যাই হোক, যদি মাকে একবার আনানো যেত। যাকে আপনারা যা ভালো বোঝেন করুন। খাবারের মধ্যে কত ফুল পড়ে আছে। খোকার অন্নপ্রাশনটা একরকম ভাবে মিটল। তারপর থেকে কল্যাণীর অসুখটাও বেশ বেড়ে উঠল। মাধব ডাক্তারের ওষুধে আর কাজ হলো না। ডাক্তার বলে দিয়েছেন শহরে নিয়ে গিয়ে একবার চেষ্টা করে দেখা যেতে পারে, তবে তাতেও যে কাজ হবে এমন আশ্বাস তিনি দেননি। আর কল্যাণীর যে অবস্থা, শহরে নিয়ে যেতে গেলে পথেই না কোনো অঘটন ঘটে যায়। সেদিন সকালে কল্যাণীর জ্বরটা আবার বাড়ল, কপালটা তার পুড়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো কপালের এই স্পর্শটা তো রোজকার চেনা স্পর্শ নয়। অনেক দিন পরে সেই কোন সুদূর থেকে যেন এই স্পর্শটা ভেসে এলো। অনেক কষ্টে চোখ খুলল সে। সামনে এবার তারাচরণের মুখটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল। কেমন আছো কল্যাণী? খুব কষ্ট হচ্ছে? আপনি? হ্যাঁ, আমি বলো না, খুব কষ্ট হচ্ছে তোমার? দাঁড়াও, এই যে এই কর্পূরের গন্ধটা একটু শোঁকো। এইটা শুঁকলে একটু আরাম হয়। এই যে হ্যাঁ, একটু জোরে শোঁকো না, শোঁকো। আমার যাওয়ার পথে আর বাধা দিচ্ছেন কেন? যাওয়ার পথে আর বাধা দিচ্ছেন কেন? এসব কি বলছো কল্যাণী? না, এসব তুমি ভালো হয়ে উঠবে। আমি শহর থেকে ডাক্তার আনতে পাঠিয়েছি। দেখো, তুমি ঠিক ভালো হয়ে উঠবে। কিচ্ছু হবে না। তুমি অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার কিচ্ছু চাই না, দয়া করে একটু শান্তিতে মরতে দিন। এসব কি বলছো কল্যাণী? আমাকে বাঁচিয়ে রেখে কি হবে? না কল্যাণী, এসব তুমি কি বলছো?
মরতে দিন, না 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 না, মরতে দিন। তুমি ভালো হয়ে উঠবে, দেখো তুমি ঠিক ভালো হয়ে উঠবে, কিচ্ছু হবে না, তুমি অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার যা দেওয়ার ছিল তা তো দেওয়া হয়ে গেছে, আর আর আমাকে কিসের দরকার? না 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 না, এসব এই সংসারে আমার আর কোনো দরকার নেই। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আমাকে এবার দয়া করে ছুটি দিন, দোহাই আপনার, দোহাই, আপনি চলে যান, তুমি চলে যান আপনি, আমি বলছি চলে যান, তুমি চলে আমাকে যান। ফিরিয়ে দিচ্ছ কল্যাণী? আমাকে? চলে যান, চলে যান। সেই রাত থেকে কল্যাণীর অবস্থা আরো বাড়াবাড়ি হলো। মুখে তার ওষুধ ঢুকছে না, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে সব ওষুধ। মাধব ডাক্তার মাথা নিচু করে বেরিয়ে গেলেন। অন্ন ঠাকুরঝির ঘরে হাত পাখা নিয়ে তারাচরণের মা সেই সন্ধে থেকে বসে আছেন। খোকা ওদিকে পরিত্রাহী চিৎকার করছে, বাড়ির কেউ তার কান্না থামাতে পারছে না। খবর পেয়ে প্রফুল্ল ছুটে এলো সে ঘরে। কল্যাণীর বুকের ওপর ঝুঁকে পড়ে প্রফুল্ল ডাকতে লাগলো, কল্যাণী, কল্যাণী, ও কল্যাণী, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এই ওষুধটা খেয়ে নে বোন। কল্যাণী, কল্যাণী। তাকে আমি ফিরিয়ে দিয়েছি দিদি, কল্যাণী, তাকে আমি ফিরিয়ে দিয়েছি। কার জন্য আর বাঁচবো? হ্যাঁ, কার কথা বলছিস বোন? কাকে ফিরিয়ে দিয়েছিস তুই? কল্যাণী, ফিরিয়ে দিয়েছি, আমার প্রয়োজন মিটেছে। তিনি ফিরিয়ে দিয়েছেন, আমিও তেমনই ফিরিয়ে দিয়েছি তাকে। মা, মা, কল্যাণী, মা, কল্যাণী, চোখ খোল মা, চোখ খোল। কল্যাণী দেখ, এই যে আমি, চোখ খোল মা, একবার চোখ খোল। ও কল্যাণী, চোখ খোল। ছোট বৌমা, একবার ও ছোট বৌমা, চোখটা খোলো মা। লক্ষ্মী মা আমার, তোমার খোকাকে দেখবে না? তোমার খোকা কোলে নেবে না মা ওকে? হ্যাঁ, কল্যাণী, চোখ খোলো মা। কাকা, কল্যাণী, কল্যাণী, ও মানিকের মা, মানিকের মা, যাও দাদা বাবুকে ডেকে আনো তো, শিগগির যাও। দাদা বাবু, বোন। হ্যাঁ, প্রফুল্লর আদেশ পেয়ে মানিকের মা আর দেরি করল না, দৌড়ে গেল তারাচরণের ঘরে। হাউ মাউ করে সবটা উগড়ে দিল সে। তখন খবরের কাগজ পড়ছিল তারাচরণ, স্থিরভাবে সবটা শুনল। তারপর কাগজটা ভাঁজ করে নিচে নেমে গেল। কল্যাণীর দরজার দিকে সে ফিরেও তাকালো না। আর তখনই কল্যাণীর ঘর থেকে প্রফুল্ল আর অন্ন ঠাকুরঝির তীক্ষ্ণ কান্নাটা ভেসে এলো। একতলার চাতালে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তারাচরণ। কার জন্য আজ শোক করবে সে? তার একমাত্র সন্তানের মায়ের জন্য, নাকি তার নিজের জন্য? গোপীবল্লভপুরের তারাচরণ চাটুজ্জে সে। তাকে সত্যিই কেউ ফিরিয়ে দিতে পারে? ওই বিছানার সঙ্গে মিশে যাওয়া শরীরটা কিনা তাকে প্রত্যাখ্যান করে গেল। তার কি আর মাথা উঁচু করে বেঁচে থাকা উচিত? বুঝতে পারে না তারাচরণ। নিষ্ফল আক্রোশে আকাশের দিকে তাকিয়ে থাকে সে। কল্যাণীর নিথর দেহের পাশে তখন আছড়ে পড়ে কাঁদতে থাকে প্রফুল্ল। আর নিচের অন্ধকার বৈঠকখানায় একলা তারাচরণ তখন নিথর হয়ে বসে রইল। শুনলেন নিরুপমা দেবীর গল্প প্রত্যাখ্যান।
আজকের প্রশ্ন, খোকার কি নাম রাখতে চেয়েছিল প্রফুল্ল? গত সপ্তাহের দুর্মতি গল্পের প্রশ্ন ছিল, হরিচরণের দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন লক্ষ্মী ভদ্র, নাজিম মীর, সুলোচনা পাল, চিত্রা দাস, সৃজন সরকার, ফরিদ আহমেদ, নিতাই মালিক, অরুণা বিশ্বাস, কৌশিক মাইতি ও সীমা দাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।